দর্শক আপনারা জানেন কনক সারা নিউজ এবং নিউজ টিউব টিভি এই দুটি ইউটিউব চ্যানেল থেকে আমরা বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, সর্বশেষ সংবাদ তুলে ধরি এবং খানিকটা বিশ্লেষণ করার চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার্থে। বাংলাদেশে আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য তো বটেই, পুরো পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশ সম্পর্কে আগ্রহ রাখেন তাদের জন্য আমাদের এই আয়োজন। দর্শক আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমাদের উচ্চ আদালত গতকাল দুজন সিনিয়র আইনজীবীকে 4 সপ্তাহের জন্য হাইকোর্টের যে কোনো বেঞ্চে তাদের অংশগ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। অর্থাৎ হাইকোর্টের যে কোনো বেঞ্চে তারা আর মামলা পরিচালনা করতে পারবেন না 4 সপ্তাহের জন্য। এটি এক ধরনের শাস্তি, কারণ তারা প্রধান বিচারপতির কাছে একটি চিঠি দিয়েছিলেন কিছু বিষয়ে প্রতিকার চেয়ে। তো সেই প্রতিকারের আগেই, চূড়ান্ত সিদ্ধান্তের আগেই এক ধরনের অন্তর্বর্তীকালীন শাস্তি বলতে পারেন। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী যিনি শাস্তি পেয়েছেন, 4 সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন, অ্যাডভোকেট মহসিন রশিদ। তিনি অনেক কিছুর সঙ্গে যুক্ত, অনেক গুরুত্বপূর্ণ আন্দোলনের সঙ্গে যুক্ত, বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করেন মূলত। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ। আমার শুভেচ্ছা রইল যারা অনুষ্ঠান দেখছেন আজকে বা আগামীতে দেখবেন, ওদের প্রতি শুভেচ্ছা রইল আমার। স্যার, প্রথমেই আমি দর্শকদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি পত্রিকা থেকে, যেমন এই যে দৈনিক ইত্তেফাকের সংবাদ, 2 আইনজীবীকে সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা। 11 জানুয়ারি অর্থাৎ গতকালকের রিপোর্ট এটি। আপনি এবং শাহ আহমেদ বাদল এই দুজনের ব্যাপারে এই নিষেধাজ্ঞাটি দেয়া হয়েছে। এবং এই যে নিষেধাজ্ঞা দেয়া হলো, স্যার আপনারা আসলে কি চেয়েছিলেন? আপনাদের যে পিটিশন, সেই পিটিশনের কপি আছে আমার কাছে। সেই পিটিশনটি আপনারা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে 1 জানুয়ারি এই চিঠিটি চিফ জাস্টিস ওবায়দুল হাসানকে পাঠিয়েছিলেন। তো আপনার স্বাক্ষরিত, আপনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কনভেনর এই মুহূর্তে, অ্যাডহক কমিটি। জি, তো সেই জায়গাটায় আপনারা আসলে কি লিখেছিলেন? আপনি যদি একটু বলেন এই চিঠির সারসংক্ষেপটা দর্শকদের জন্য। দেখেন, এইটার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটি হলো যে আমরা আন্দোলনের একটা কর্মসূচি হিসাবে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আদালত বর্জন করার একটা কর্মসূচি ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট এর তরফ থেকে নেওয়া হয়েছিল। আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের একটি অংশ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অ্যাডহক কমিটি। এইখানে অনেকগুলি লয়ার্সদের সংগঠন জড়িত, তবে সবচেয়ে বড় সংগঠন যে জড়িত ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের মধ্যে, সেটি হলো বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম। তো আমরা একটি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু ইলেকশন যাচ্ছে 7 তারিখে, তো আমরা জনগণের মধ্যে একটি প্রোটেস্টের মতন, যে এই নির্বাচনগুলি ঠিক হবে না এবং অপোজিশনকে বাইরে রেখে নির্বাচন হচ্ছে, নির্বাচনে কারচুপি হবে, এইসব চিন্তা করে আমরা বললাম যে আমরা কোর্টস গুলি বর্জন করব। সুপ্রিম কোর্ট প্লাস নিচের কোর্টস গুলি বর্জন করবো। এসেনশিয়ালি বর্জনটা 3 দিন হতো। 3 দিন হতো এই কারণে, বিকজ ফ্রাইডে স্যাটারডে অফ যেত, 7 তারিখ বুঝে ছুটি, ইন এনি কেস কোর্টস ওয়্যার ক্লোজ। 3 দিনের এটা বর্জনের কর্মসূচি ছিল। তো আমরা যে কাজটি করলাম সেটা হলো যে আমরা প্রধান বিচারপতিকে একটি চিঠি দিলাম এবং অন্য যারা সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারপতি আছেন সবাইকে একটি কপি পাঠালাম। চিঠিটা আমরা বললাম, আমরা খুব ভালোভাবে বলেছি আসসালামু আলাইকুম, নতুন বছরের শুভেচ্ছা দিলাম, দিয়ে আমরা বললাম যে দেশের মধ্যে বর্তমান যে পরিস্থিতিটা আছে, যে ধরনের অপারেশন, সাপ্রেশন, প্রসিকিউশন যে ধরনের চলছে, প্রথম প্যারাগ্রাফে আমরা বললাম যে এই প্রসিকিউশন যে চলছে এইটা খুবই দুঃখজনক এবং একটি সরকার আছে, যে সরকারটি অনির্বাচিত সরকার, যে সরকারটি একটি ফ্যাসিস্ট সরকার। এইটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট ছিল, আর যার মধ্যে আমরা
লিখেছি যে এখন জনগণের মধ্যে একটি আকাঙ্ক্ষা আছে ফর আ সেকেন্ড রিপাবলিক। এইটা হলো আমার প্রথম প্যারাগ্রাফটা। সেকেন্ড প্যারাগ্রাফে আমরা বললাম যে আমরা এই একটি সিদ্ধান্ত নিয়েছি যে কোর্সগুলি আমরা বর্জন করব 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। তৃতীয় প্যারাগ্রাফে গিয়ে আমরা কোর্টের যে বর্তমান পরিস্থিতি আছে সেটা আমরা বর্ণনা করলাম। আমরা বললাম যেভাবে বিচার কাজ হচ্ছে, রাত বলিনি আমরা সেখানে, আমরা বলেছি খুব হারিডলি বিচার কাজ সম্পূর্ণ করা হচ্ছে এবং এইটা করলে তো জাস্টিস উইল বি বারিড, কবর দেওয়া হবে, বিচার ইনসাফকে কবর দেওয়া হবে। এইসব কথা বললাম। আরেকটি কথা বললাম যে এখন যেটা দেখা যাচ্ছে যে পুলিশ এবং জুডিশিয়ারি তারা একসাথে মিলে নির্যাতন নিপীড়ন করছে, এরকম একটি বক্তব্য আমরা দিলাম সেখানে। ওর মধ্যে আমরা আরো বলেছি আপনার থার্ড প্যারাগ্রাফে যে আপনার আমরা চাই যে একটি ভালো আদালত যেগুলি আছে এগুলি ইন্ডিপেন্ডেন্ট নলেজেবল আদালত হয় যেন, এবং মানুষের আস্থা যেন থাকে আদালতের উপরে। সেটা যদি না থাকে তাহলে এনার্কি হয় দেশে। এরকম একটি বক্তব্য ছিল এর মধ্যে। তারপরে লাস্ট প্যারাগ্রাফ যেটা আছে সেখানে আমরা বললাম সবিনয় আমরা একটি প্রেয়ার দিলাম চিফ জাস্টিসের কাছে যেহেতু এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা আশা করব যে লয়ার্স গুলি কোর্টে উপস্থিত থাকবেন না তাদের মামলা যদি নষ্ট না হয় সেগুলি যেন এডজার্ন করা হয় টু এনি ডেট আফটার দ্য 7th। এখানে একটা খেয়াল রাখবেন, কোর্ট শুধু 3 দিনই আছে, ওর চেয়ে বেশি না। তো এই জিনিসগুলি আমরা বললাম। এটা বলার পর আমরা এটা কোর্টে আদালতকে দিয়ে পাঠিয়ে দিলাম, টু দি রেজিস্ট্রার জেনারেল আমরা এটা পাঠালাম। বিকজ সেটাই প্রপার ওয়ে, যেহেতু একটা রেজিস্ট্রার জেনারেল আছেন ফর বোথ দ্য ডিভিশনস, উনি চিফ জাস্টিসকে অবহিত করবেন, এই আশা নিয়ে আমরা চিঠিটা পাঠালাম। চিঠি ওনারা পেলেন, ওনারা পারহ্যাপস চিঠিটা খুব একটা পছন্দ করেন নাই, না করে তারা বসে কোর্টে তারা একটি আদেশ দিলেন কোর্টে 3 তারিখে জি যে এই চিঠিটা আমরা পেয়েছি, রেজিস্ট্রার জেনারেল সাহেব এই চিঠিটি আমাদের সামনে রেখেছেন এবং আমরা দেখেছি এইটার চিঠিতে মানে যেটা সারমর্ম হচ্ছে ওদের সেটা হলো যে এই চিঠির মধ্যে যে ল্যাঙ্গুয়েজ আছে সেটাতে মনে হচ্ছে অ্যান্টি স্টেট আছে এবং কোর্টের প্রতি কন্টেম্পচুয়াস কথাবার্তা আছে। এই ধরনের একটি অর্ডার দিয়ে বললেন যে 9টার সময় 11 তারিখে ওরা উপস্থিত, আমরা যেন উপস্থিত থাকি। এই অর্ডারটা আমি এই অর্ডারটা পেয়েছি 3 তারিখে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই অর্ডারটি জার্নালিস্টরা পেয়ে গেলেন এবং একজন জার্নালিস্ট আমাকে এটা হোয়াটসঅ্যাপ করলেন। এখন এখানে যে কথাটি ছিল, আমরা যখন চিঠিটা দিলাম চিফ জাস্টিসকে অ্যাজ দি কনভিনার অফ দি অ্যাডহক কমিটি, যেটা ফর্ম করা হয়েছিল থ্রু আ রিকুইজিশন মিটিং, তো এই কমিটিটার চিঠি যেটা আমরা দিলাম, এই চিঠিটা তো কনফিডেন্সিয়াল চিঠি এবং আই উইল অলসো সে দ্যাট এই চিঠিটি একটা প্রিভিলেজড কমিউনিকেশন বিটুইন লয়ার্স অ্যান্ড দি জাজেস। এটা বাইরে যাওয়ার কথা না। এটা কারা লিক করলো, কিভাবে বাইরে গেল, আই ডোন্ট নো। সুপ্রিম কোর্টের আদেশ কিভাবে আমার কাছে পৌঁছানোর আগে কিভাবে বাইরে চলে গেল আমি সেটা জানি না। কিন্তু 2 তারিখে যখন এটা বাইরে চলে গেল আমাকে পাঠালো, তখন আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম যে যেহেতু অর্ডার পাই নাই আমি কোনো মন্তব্য করবো না চ্যানেলস গুলি, যেহেতু আমাদের বাংলাদেশি চ্যানেলসদেরকে।
এই হলো পরিস্থিতি। স্যার ধরেন স্যার কন্টেম্পট অফ কোর্ট বা আদালত অবমাননা, এটা স্যার এটা নিয়ে স্যার ধরেন অনেক আগে আমি এটা কাজ করেছিলাম, 2004 সালে আমাকে বই বেরিয়েছিল, সেই বইয়ের একটা চ্যাপ্টার ছিল আমার পত্রিকা রিপোর্টিং থেকে আর কি, যে হোয়াট ইজ কন্টেম্পট অফ কোর্ট, এবং তখন স্যার ঢাকা ল রিপোর্ট, ইন্ডিয়ান ল রিপোর্ট সব মিলিয়ে আমি ডিটেইল এটা নিয়ে স্টাডি করেছিলাম। তো সাধারণভাবে স্যার ধরেন আদালতের সম্মান ক্ষুণ্ণ হয়, আদালতের প্রতি মানুষের অনাস্থা আসে, বা কোন বিচারকের প্রতি অনাস্থায় আদালত বা বিচার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়, এরকম গ্রাউন্ড গুলো হচ্ছে বেসিক কন্টেম্পট অফ কোর্টের গ্রাউন্ড। তো আপনারা একটি গোপন চিঠি দিলেন চিফ জাস্টিসকে এবং বিচারকদেরকে, আপনারা অ্যাড্রেস করেছেন চিফ জাস্টিসকে, কিন্তু সেখানে অর্ডারে দেখা যাচ্ছে যে কন্টেম্পট পিটিশন নাম্বার 1 2024 হিসেবে হাইকোর্টের এই অর্ডার দেওয়া হয়েছে। তো গোপন চিঠিতে কিভাবে কন্টেম্পট হলো, মানে বিং এ লয়ার আমাদের যদি একটু বুঝাই দিতে পারেন যে এটা তো গোপন চিঠি, এই গোপন চিঠি কেন তারা কন্টেম্পট হিসেবে কাউন্ট করবেন? এটা তো আপনারা পাবলিকলি বলেন নাই আগে কোথাও যে আমরা এই চিঠি দিচ্ছি। দেখেন, আমি একটা কথা বলি, আমি একটু আগে বলেছি যে দিস ইজ আ প্রিভিলেজড কমিউনিকেশন। যেমন একটি পেশেন্ট ডাক্তারের কাছে যায়, ডাক্তারকে কিছু কথা বলে, এইগুলি প্রিভিলেজ। ডক্টর ইজ নট সাপোজ টু রিলিজ দিস। সিমিলারলি ধরেন একজন উকিলের সাথে কথা বলছে, এটা প্রিভিলেজড কমিউনিকেশন। একজন হাজবেন্ড তার ওয়াইফের সাথে কথা বলছে, দিস ইজ বিন আ প্রিভিলেজড কমিউনিকেশন। এরকম আমি অ্যাজ এ মেম্বার অফ দ্য বার, আমরা তো কিন্তু অফিসার্স অফ দ্য কোর্ট, কাজে আমরা একটা কমিউনিকেশন করেছি, কোর্টের সাথে কমিউনিকেশন করেছি, আমরা কিন্তু বাইরে কথা বলে নাই। বুঝি কন্টেম্পটা কি? কন্টেম্পট হচ্ছে আমি যদি কোর্টের কোনো আদেশ, যে কোনো ব্যক্তি কোর্টের জন্য যদি আদেশ না মানে, তাহলে এটা কন্টেম্পট হবে। কন্টেম্পট হবে যদি কোর্টকে আমি স্ক্যান্ডালাইজ করি, মিনস পাবলিকলি স্ক্যান্ডালাইজ করি, যেখানে পাবলিকের আস্থা কমে যাবে কোর্টের উপরে, তখন এটা কন্টেম্পট হবে। বাট আমি যেখানে অ্যাজ এ মেম্বার অফ দ্য বার, অ্যাজ এন অফিসার অফ দ্য কোর্ট, আমি চিফ জাস্টিসকে অ্যাড্রেস করছি। আমরা দেখেন, আমরা অনেক সময় হয় যে কোর্টের বিচারকরা বসেন, আমরা কোর্টকে গিয়ে বলি যে মিস্টার সোয়াংশো, আপনার এখানে না বসাটা বেটার হবে, আপনি নিজেকে রিকিউজ করেন। এরকম এই জিনিসগুলি হচ্ছে, সবখানে হচ্ছে। তো আমরা ওইটা তো আবার কন্টেম্পট হবে না, যে আমি বিচারক আছি, আপনি কিভাবে বলছেন যে আপনি বিচার কাজ করবেন না বা এখানে বসবেন না, নিজেকে রিকিউজ করেন। উই ক্যান অলওয়েজ সে দিস। আমরা কোর্টে অনেক কিছু এক্সচেঞ্জেস করি, এই এক্সচেঞ্জেস গুলো প্রিভিলেজড এক্সচেঞ্জেস। আমরা অনেক সময় কড়া কথা আমরা বলি, জজ সাহেবরা কড়া কথা বলেন, অনেক রিমার্কস আসে কোর্টে যখন আমরা কোনো কোর্টে কোনো মামলা নিয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলি যেটা হয়, দিস আর অল প্রিভিলেজড, এটা বিটুইন মি এন্ড দ্য কোর্ট। আমি আপনাদেরকে কেন দিলাম চিঠিটা? আপনাকে একটি অনুরোধ জানিয়েছি, আপনি আমার অনুরোধ নাও রাখতে পারেন, আপনি আমার অনুরোধ নাও রাখতে পারেন, আপনি এই আদেশও দিতে পারেন যে যারাই কোর্টে যাবে না 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে তাদের সব মামলা ডিসমিস করে দেবা। ইউ ক্যান ডু দ্যাট, আপনার তো প্রেরোগেটিভ আছে কিছু কিছু। কিন্তু এটার সাথে একটা জিনিস বলি, রুলসে একটা জিনিস আছে, সেটা হলো যে যদি কোনো লয়ার তার কোনো মামলা উঠেছে অথবা ওর লিস্টে, আমাদের নিয়ম হচ্ছে যে আমাদের 3 মাসের একটা লিস্ট হবে, আমাদের সাপ্তাহিক লিস্ট হবে, 6 মাসের লিস্ট হবে, সো দ্যাট আমরা জানতে পারি যে আমার মামলা কবে আসবে, সো দ্যাট আই ক্যান প্রিপেয়ার মাইসেলফ। বাট এই সবগুলির কোনো বালাই নাই, এইগুলি অ্যাজ ইফ দিস রুলস ডু নট এক্সিস্ট। তো এই জিনিসগুলি নাই, একদম এইগুলি হয় না। এখন ওই ডেইলি কজ লিস্ট একটা হয়, এরা যদি অফিসে কিছু বানায় রাখে আমরা জানি না, লয়ার্স ডোন্ট গেট দিস 3 monthly 6 monthly weekly লিস্ট পায় না। আমি যে রুলটা বলতে চাচ্ছি সেটা হলো যে যদি আমি ধরেন দেশের বাইরে যাব, I can make an application to the registrar রিকোয়েস্টিং যে আমি এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আমি দেশে থাকবো না, বা আমি ব্যস্ত থাকবো, বা আমি অন্য কাজ আছে,
আমি কোর্টে আসতে পারবো না, কাজে আমার মামলাগুলি লিস্টে যেন না থাকে। I can make this prayer and it is for registrar to intimate to the court. It's a rule. এটা আমার মুখের কথা না, এটা রুল, সুপ্রিম কোর্ট রুলসে এই জিনিসগুলি আছে। তো এখন আমার কথা হচ্ছে যে it can be treated as that rule that some lawyers have written যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত কোন মামলার যেন লিস্টে না থাকে, আর যদি থাকে তাহলে এটা যেন নষ্ট না হয়। নষ্ট হলে তো আমার ক্ষতি হবে না, নষ্ট হলে তো যে বিচার নিতে এসেছে আপনার কাছে তার ক্ষতি হবে, জনগণের জন্য ক্ষতি না হয়, এই একটা আমরা প্রেয়ার দিয়েছি, একটা সাবমিশন করেছি কোর্টের কাছে, খুব বিনয়ের সাথে করেছি। এবং সেখানে আপনি যদি দেখেন, আপনার কাছে যেহেতু আছে, লেখা আছে we pray to we give something to the grace of the chief justice, এরকম কিছু বোধহয় শব্দ, to the grace of your lordship নাকি লেখা আছে। মানে স্যার, আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে ধরেন হরতালের কারণে আইনজীবী উপস্থিত হতে পারেন নাই, মামলা খারিজ করে দেওয়া হয়েছে, হরতালের কারণে আইনজীবী নাই, শাস্তি দিয়ে দেওয়া হয়েছে, এরকম বেশ কয়েকটা ঘটনা আমরা দেখেছি আছে। সেই জায়গাটায় ধরেন স্যার আপনাদের এই আবেদনটা যে 1 থেকে 7 জানুয়ারি পর্যন্ত যেহেতু একটা কর্মসূচি আছে আদালত বর্জনের, তার মধ্যে 3 দিন হচ্ছে ওয়ার্কিং ডে, আপনি যেটি বলছিলেন, তো সেই জায়গায় এই আইনজীবীরা যদি উপস্থিত না থাকেন, তাদের মামলাগুলো যেন খারিজ করা না হয়, সেগুলো যেন একটা পুনরায় তারিখ দিয়ে দেওয়া হয়, এই ছিল আপনাদের সর্বশেষ ক্লজটা, আবেদনের সর্বশেষ। ওইখানে দেখুন, আমরা কিন্তু কত ইসে লিখেছি, কত বিনয়ের সাথে, দেখেন টু দ্য গ্রেস অফ ইউর লর্ডশিপ, দেখেন আপনি দেখেন, আমার হাতে নাই এই জন্য আমি যাই না, লাস্ট প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা দেখেন। জি, আমি একটা সেকেন্ড আমি দিচ্ছি আপনাকে, মানে জি স্যার, হ্যাঁ আপনারা এখানে লাস্ট প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা, under such circumstances we earnestly and humbly pray to the grace of your lordship and hope that those lawyers who are not found in court between January 1 to January 7 2024 their cases should be adjourned to a date after the 7th of January. খুবই বিনয়ের সাথে দেখেন, the grace of your lordship, রাইট, আমাকে প্রেয়ার করেছে, এই প্রেয়ারটা আমরা কি অন্যায়টা করেছি? আচ্ছা স্যার, আমি একটু ইয়েতে যাই। ধরুন আপনারা যে চিঠিটা পড়েছেন, আমি একজন লেম্যান, সাধারণ মানুষ, এই চিঠিটা পড়ে কিন্তু আমার কাছে পরিস্থিতি পরিষ্কার যে আপনারা কি বলতে চেয়েছেন, আপনাদের আবেদনটা কি। তো গতকাল দেখলাম যে কোর্ট আরো ব্যাখ্যা চেয়েছে, আপনারা কি বোঝাতে চেয়েছেন। তো আমি এই বিষয়টায় আসবো, তার আগে একটু দর্শকদেরকে দেখাতে চাই যে গতকাল আপনাদেরকে যে 4 সপ্তাহের যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এপিয়ার টু দা হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট, তো সেই জায়গায় আপনারা এর পরপর একটা প্রেস কনফারেন্স করেছেন। আমি একটু দর্শকদেরকে সেই প্রেস কনফারেন্স থেকে একটু দেখাতে চাই আপনার বক্তব্য থেকে। প্রথমে জানতে হবে যে আমরা কার পক্ষে অবস্থান নিচ্ছি, ওই চিঠিটা কার পক্ষে দেওয়া হয়েছে। আমরা যে অবস্থানটা নিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের পক্ষে নিয়েছি, আমরা অন্য কারোর পক্ষে নিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষে আমরা অবস্থান নিয়েছি। এই চিঠিটা যেটা লিখেছি, এই চিঠিটা 18 কোটি মানুষের অবস্থানের প্রেক্ষিতে লেখা হয়েছে এবং আমাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে সেটা হলো সুপ্রিম কোর্টে কোন বেঞ্চে আমরা দুজন আপিল করতে পারবো না, আদালতের আদেশ আমরা মানি, আমরা ল অ্যাবাইডিং কনস্টিটিউশন অ্যাবাইড করি and we are constitutional lawyers also. কাজেই এই আদেশ আমরা মানি, পালন করবো। এবার জবাব চেয়েছে, জবাবটা আমরা দেবো, তার কারণ হচ্ছে অবস্থানটা হচ্ছে 18 কোটি মানুষের পক্ষে। তো স্যার ধরেন আপনি স্পষ্ট ভাবেই আপনার এটাকে মেনে নিয়ে আপনার বক্তব্য দিয়েছেন। এখন আমার কথা হচ্ছে যে চিঠিতে এমন কি কঠিন বিধান আছে বা এমন কি বিষয় আছে যেটা আপনাদেরকে মানে ব্যাখ্যা করতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে, কি ব্যাখ্যা চাই কোর্ট? এত সহজ চিঠির আবার কি ব্যাখ্যা চাই? আমি আপনাকে বলি, ওনারা যেহেতু ম্যাটার সাবজুডিস, আমি বেশি কিছু কথা বলবো না, তবে কিছু কিছু আমরা হিন্ট পেয়েছি।
ওরা কোথায় দুঃখটা পেয়েছেন, ওরা কোথায় মনে করছেন যে আমরা কোনো আঘাত এনেছি জুডিশিয়ারির উপরে বা রাষ্ট্রের উপরে, যে অ্যান্টি স্টেট ওভার অর্ডারে লেখা আছে। তো এইটার ব্যাখ্যা আমরা দেব। আমাদের ধারণা হচ্ছে কি, যে বোধহয় রিপাবলিক শব্দটা হ্যাজ ক্রিয়েটেড সাম প্রবলেমস। ওরা বোধহয় রিপাবলিকটাকে মনে করছেন স্টেট, যে আমরা আরেকটা স্টেট ক্রিয়েট করতে চাচ্ছি, বা জনগণ মনে করছে যে আরেকটি স্টেট হওয়া দরকার। এরকম বোধহয় একটি বিভ্রান্ত ধারণা হয়েছে। They must have misconstrued what we are saying. এটার ব্যাখ্যা আমরা দিয়ে দেবো, এবং আমাদের পুরো চিঠির ব্যাখ্যা দেবো। এবং ওনারা নিজেরাই বলেছেন যে ওই রিপাবলিক সব বাদ দিয়ে ওই ফার্স্ট প্যারাগ্রাফের কথা, যেখানে আমরা অপারেশন ফাসিস্ট রিজিউম, আনইলেক্টেড গভর্নমেন্ট, নন ট্রান্সপারেন্ট, নন অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট, এই কথাগুলি বলেছি। এইটা চিফ জাস্টিস নিজেও বললেন যে দিস ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। এটা উনিও কালকে বলেছেন, কোর্টে উনি বলেছেন। বাকি রিপাবলিকের ব্যাখ্যা আমরা দেব, যেহেতু আমি অ্যাকচুয়ালি আমার বোধহয় আমি যে সেকেন্ড রিপাবলিক লিখেছি এইটাও সম্ভবত কারেক্টলি লিখি নাই। নাও ইট ইজ দি ফোর্থ অফ দ্য ফিফথ রিপাবলিক, বিকজ আমার প্রথম রিপাবলিকটা তো ছিল, আপনি যদি ফ্রান্সের ইতিহাস দেখেন, ওদের এখানে এখন ফিফথ রিপাবলিক চলছে। এই ফিফথ রিপাবলিক ওয়াজ ইন্ট্রোডিউসড বাই প্রেসিডেন্ট ডিগল। প্রেসিডেন্ট ডিগল কেন করলো? ফোর্থ রিপাবলিকটাকে উনি অ্যাবলিশ করে ফিফথে আসলেন, বিকজ তখন এখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, পিওর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এবং সেখানে 5 দিন 7 দিন 10 দিন 15 দিন পর পর একটা নতুন প্রাইম মিনিস্টার আসতো, একটি ঝামেলা হতো। সো হি ডিসাইডেড দ্যাট দেয়ার শুড বি আ ফিফথ রিপাবলিক, এবং তারা সেমি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে গেলেন। অর্থাৎ যে প্রেসিডেন্ট ইজ শেয়ারিং পাওয়ার্স উইথ দি পার্লামেন্ট, প্রাইম মিনিস্টারের সাথে, যে সেটা একটা আলাদা ইয়ে। সো আমার মনে হয় এখানে একটু ভুল বোঝাবুঝি আছে, হয়তো আমরা বোঝাতে পারি নাই, হয়তো কোর্ট মিসকনস্ট্রু করেছেন আমাদের এই রিপাবলিক শব্দটি, যার জন্য ওইটাকে ওনারা অ্যান্টি স্টেট মনে করছেন। আমরা খুব বিনয়ের সাথে ব্যাখ্যাটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে এবং আমরা ইনশাল্লাহ ব্যাখ্যাটি দিয়ে দেবো। বিকজ দেখেন, আসলে আদালতটা কি, উই লার্ন ফ্রম ইচ আদার। আমরা ওনাদেরকে যখন অ্যাপিয়ার করি, আমরা ওনাদেরকে আইন, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অনেক কথাগুলি বলি, ওনাকে দেখাই অনেক আইন কানুন, লস, প্রেসিডেন্সেস, হিস্টোরিক্যাল বুকস থেকে আমরা প্যাসেজেস দেখাই। সো আমরা খুব বিনয়ের সাথে ওনাদেরকে এটা বলবো যে আমরা এটা অ্যাকচুয়ালি, আপনারা যদি এটাকে অন্যভাবে ভুল করেছেন, দ্যাট ওয়াজ নট আওয়ার ইন্টেনশন। মানে হাইকোর্টের যে অর্ডার, সেখানে তারা বলছেন যে যে আদেশ আপনাদেরকে তলব করা, মানে একটা জিনিস খেয়াল করবেন, আমাকে যে শাস্তিটা দেওয়া হয়েছে এটা নাই, দেখেন এটাই ফাইনাল, কিন্তু না এখন আর কিছু করা যাচ্ছে না। কিন্তু না, কিন্তু আমার কথা হচ্ছে যে যেহেতু তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসেন নাই এখনো, এই যে আপনাদেরকে 4 সপ্তাহের যে নিষেধাজ্ঞা দেওয়া হলো, তো আপনারা কি ক্ষতিপূরণ পাবেন? আপনাদের তো রুটি রুজির ব্যাপার, তাই না? আপনাদের ক্লায়েন্টদের ব্যাপার, আপনাদের রুটি রুজির ব্যাপার, নিশ্চয়ই এখানে একটা ক্ষতিপূরণের স্রোত আপনারা করতে পারেন তো পরবর্তীতে। বিচারের আগে এটা হচ্ছে প্রি ট্রায়াল। আমাদের তো সেন্টেন্সিং কনভিকশন হয়ে গেছে, সেন্টেন্সিং হয়ে গেছে, বাট এইটার উপরে আমি কিছু বলবো না, যেহেতু ম্যাটার ইজ সাব জুডিস। আমরা কোর্টেই বলবো যা বলার, এবং তারপরে হয়তো আপনাকে বা আপনি যদি জানতে চাইবেন তখন বলবো। ব্যাখ্যাটা দেওয়ার পর, পুরা ব্যাখ্যা দেওয়ার পর আমরা ওর আগে আমরা কিছুই বলতে চাই না, বিকজ নাও দিস ইজ আ ম্যাটার বিটুইন দ্য কোর্ট এন্ড আস। এখানে আর আমরা কোনো তৃতীয় কোনো ধরনের ওইভাবে কথা বলতে চাই না। যতটুকু বলেছি এইটা আমার মনে হয় দিস উইল নট এফেক্ট দি পেন্ডেন্সি অফ দি কেস। আর আপনারা, আমরা কোর্টে একবার দেওয়ার পর আপনারা জানতে পারবেন। আপনি তো জানেন যে কোর্টের আদেশ আমি পেয়েছি 3 তারিখে, আর আমাকে 2 তারিখে পাঠিয়ে আমার ইন্টারভিউ করেছে ডিবিসি টিবিসি, তারা যেটা করেছে, বুঝছেন না? কি বলবো, আমি বলার কিছু নাই।
এখন ধরেন স্যার, মানে ভেরি ইন্টারেস্টিংলি আমি যদি বলি যে আমি জানি না আপনি মন্তব্য করবেন কিনা, আমি জাস্ট কয়েকটা বিষয় আপনার সামনে উপস্থাপন করতে চাই, আপনি মন্তব্য করতে চাইলে করতে